গত ক্লাসে আমরা অনেক দূর পড়ে ফেলছি। এই ক্লাস আমাদের মনে হয় এই অধ্যায় শেষ হয়ে যাবে। আর আর আজকে আর হয়তো কালকে লাগতে পারে, তারপরে অধ্যায় শেষ। এত ছোট অধ্যায় মনে হয় হায়ার ম্যাথে আর কোনো চ্যাপ্টারই বড় নাই, সম্ভাবনাও এর চেয়ে বড়। ওকে ওকে, আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা টাইপ থেকে একটা করে অঙ্ক করাই দেওয়ার জন্য, মিনিমাম একটা, দুইটা তিনটাও হইতে পারে। প্রত্যেকটা টাইপ থেকে একটা করে অঙ্ক করাই দিলে তোমরা বইয়ের বাকি অঙ্কগুলো করে ফেলতে পারবা। আমি এখনো কিন্তু বই ধরি নাই ভাই, বইয়ের সাথে তোমাদের কোনো পরিচয় করাই নাই এখন পর্যন্ত, কোনো বইয়ের সাথে তোমাদের পরিচয় করাই নাই। এমনি মানে নর্মালি র্যান্ডমলি পড়াই। ওকে, হ্যাঁ হ্যাঁ বলো। না না, বিড়ালটা আমার স্টুডেন্ট, ওই যে যারে পড়ায় আসলাম। তো স্টুডেন্ট যা দেখলাম ঘুমাইতেছে, বিড়াল চেয়ারে বসে আছে, তাহলে আর কারে পড়াবো? বিড়ালেরই পড়াই। হ্যাঁ অনেক সুন্দর আসলেই। আহ, এটা মা, কি বলে, এটা মনে হয় বাবা, হ্যাঁ। বাবার চেয়ে ছেলেটা আরো মোটা ঘাটা বড় সড়ো। মোট তিনটা বিড়াল ওইখানে। যত্ন নেওয়া লাগে, এইসব বিড়াল না হলে টিকতে পারবে না। আমাদের দেশি বিড়াল তো মনে করো যে মায়ের গুতা খায়ও টিকে থাকতে পারবে, এগুলো পারবে না। এগুলো একদম নরম প্রজাতির, রিল্যাক্স, সারাদিন ঘুম পারে, কোনো আওয়াজ করে না, কিচ্ছু করে না, এরকম ক্যাটাগরি। আচ্ছা, আমরা লাস্ট যে অঙ্ক করেছিলাম সেটা হচ্ছে পৌনপুনিক সংক্রান্ত। পৌনপুনিক সংক্রান্ত যে দশমিক ভগ্নাংশ ছিল, সেটাকে আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করছিলাম, এরকম টাইপের অঙ্ক আমরা দেখেছিলাম। তো আমি ওই টাইপেই যাচ্ছি, ওই টাইপ এখনো শেষ হয় না, আরো দুইটা অঙ্ক করাই দিই ওই টাইপ থেকে। আচ্ছা, তো আজকের ওই টাইপ থেকেই শুরু হবে। সেটা হচ্ছে পৌনপুনিক থেকে, পৌনপুনিক পৌনপুনিক দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর। ওকে, পৌনপুনিক দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ। ওকে, তাহলে ধরো যে প্রশ্ন দিচ্ছি যে কোনো একটা, তখন তো ওই ক্লাসে তো একটা অঙ্ক করাইছি, তাহলে ওইটা 1 নাম্বার, এটা মনে করো 2 নাম্বার। ধরো যে এরকম আছে যে 0.0123, এখানে পৌনপুনিক চিহ্ন দেওয়া আছে, 1-এর উপরে পৌনপুনিক আছে এবং 3-এর উপর পৌনপুনিক আছে। আচ্ছা, পৌনপুনিক জিনিসটা মানে কি? পৌনপুনিক জিনিসটা মানে হচ্ছে রিপিটেড হবে, রিপিটেড, রিপিটেড ইউনিট, ওইটা হচ্ছে পৌনপুনিক। যেমন তোমার যদি এইভাবে থাকে 0.3 পৌনপুনিক, এটা মানে হচ্ছে 0.3333 এভাবে চলতেই থাকবে, ওইটাকে আমরা পৌনপুনিক দিয়ে লিখি, তাই না? তো এখানে দেখতে পাচ্ছি যে 1-এর উপরে পৌনপুনিক আছে এবং শেষে 3-এর উপর পৌনপুনিক আছে। 2-এর উপর পৌনপুনিক এখানে থাকতে পারতো, হ্যাঁ। এখানে দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, এখানে যদি থাকতো যেটা বুঝাইতো, আর না দিলে একই কথা, শেষে এবং প্রথমে দিলেই হয়। একদম প্রথমে পৌনপুনিক দেওয়া আছে এবং শেষে দেওয়া আছে, তার মানে এই তিনটা অক্ষরই হচ্ছে, তিনটা অক্ষর খালি বারবার রিপিট হবে। মানে এটাকে যদি তুমি ভাঙাও তাহলে ব্যাপারটা হলে এরকম হবে আর কি। 0.0 1 2 3টা শুধু রিপিট হবে, কারণ এটার উপরে পৌনপুনিক আছে। 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3। তো এই যে পৌনপুনিক যে বিষয়টা, এটা আমরা কোথায় পড়ি জানো? এটা আমরা পড়ি জেনারেল ম্যাথের প্রথম অধ্যায়। জেনারেল ম্যাথের প্রথম অধ্যায় হচ্ছে বাস্তব সংখ্যা, ওই অধ্যায়ে আমরা এই পৌনপুনিক জিনিসটা নিয়ে স্টাডি করি। বাট সেই অধ্যায় তো আমাদের নাই, দ্যাটস ওয়াই আমরা এটা অপরিচিত লাগবে প্রথম দিকে। ওকে, তো এই দশমিক যে ভগ্নাংশটা আছে, এটা তো অসীম, চলতেই থাকবে চলতেই থাকবে, এটা চলতেই থাকবে, ক্যালকুলেটরও জায়গা হয় না। তো এটাকে সাধারণ ভগ্নাংশে পরিণত করব, সাধারণ ভগ্নাংশে পরিণত করব। তো সাধারণ ভগ্নাংশে পরিণত করার স্টেপ হচ্ছে, আর সাধারণ ভগ্নাংশে পরিণত করলে জিনিসটা কেমন আসে এবং কেন আসে সেটা আমরা জানবো, আগে অঙ্কটা করি। তো কথা হচ্ছে, এটাকে ভাঙানোর জন্য এটাকে আমি একটা ধারায় রূপান্তর করব। এটাকে প্রথমে একটা ধারায় রূপান্তর করব। তো কিভাবে করতে পারি ধারায় রূপান্তর? দেখো, যে প্রথম কথা হচ্ছে, দেখো 0 পয়েন্ট, এই জিরো তো আগে থেকেই ফিক্সড করা ছিল, এই যে ফিক্সড করা ছিল। আর 1 2 3 হচ্ছে রিপিটেড ইউনিট, তাহলে এই যে জিরো যে ফিক্সড করা ছিল এইটা সহ এই যে 1 2 3 প্রথমবার নিবা। আচ্ছা, 0.0123 ধারায় বানানোর জন্য ধারায় থাকে কি থাকে, মাঝখানে যোগ চিহ্ন থাকে, প্লাস দিবা।
এখন দেখো আমি কোনটা কোনটা নিয়ে ফেলেছি, 0.0123 এই 5টা অক্ষর নিয়ে ফেলেছি। 0.0123 এই যে দেখো পেস্ট কালারের লেখাটা লিখে নিয়ে ফেলেছি না অলরেডি, যে এই পর্যন্ত নিয়ে ফেলেছি। তাহলে আমরা পরে বাকি 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 অংশগুলো নিব। আচ্ছা, তো বাকি অংশ নেওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে 0. যেগুলো নিয়ে ফেলেছি ওগুলো সব 0 করে দিব। তাহলে 0.1 2 3 4 এই যে 0 1 2 3 এটা তো নিয়ে ফেলেছি অলরেডি এখানে, তাহলে ওগুলো 0 লিখে দিব। 0, আরও একটা 0 1 এর জন্য, 2 এর জন্য আবার একটা 0, 3 এর জন্য আবার 0, পরে বাকি যে 3টা রিপিট হচ্ছে সেই 3টা আবার নিব 1 2 3। ওকে, দেন প্লাস। এখন দেখো আমরা কয়টা নিয়ে ফেলেছি, দশমিকের পরে 1 2 3 4 5 6 7টা অক্ষর নিয়ে ফেলেছি। তাহলে দশমিকের পরে 7টা 0 দিয়ে পরে আবার 1 2 3 নিব এইভাবে। তাহলে 0 পয়েন্ট, তাহলে নিয়ে ফেলেছি কত দূর, এই পর্যন্ত আমরা নিয়ে ফেলেছি অলরেডি, এই পর্যন্ত আমরা নিয়ে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ বলো। তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না, যদি ক্লিয়ার করে বলতা। মানে এই অঙ্কটাই প্রথম থেকে করাবো নাকি তুমি কি আগের ক্লাস করেছো? আচ্ছা, এই অঙ্কটা আবার আবার করাচ্ছি। ওকে, আচ্ছা আমাদের পৌনঃপুনিক দেওয়া থাকলে পৌনঃপুনিক জিনিসটা মানে হচ্ছে সেটা রিপিটিং ইউনিট। রিপিটিং ইউনিট মানে এই যে 0.333333 হচ্ছে চলমান থাকবে, এটাকে প্রকাশ করার জন্য 3 পৌনঃপুনিক দেওয়া হয়। কারণ 3 তো লিখে লিখে আমি খাতা ভরে ফেলতে পারবো, কিন্তু এত জায়গা তো হবে না আমাদের, তাই না? তো সেক্ষেত্রে কি করব, 3 পৌনঃপুনিক দিয়ে দিব, তার মানে হচ্ছে এই 3টা চলমান, এই 3টা হচ্ছে চলমান। এখানে 1 এর উপরে পৌনঃপুনিক আছে এবং 3 এর উপর পৌনঃপুনিক আছে। তার মানে প্রথমে এবং শেষে যে পৌনঃপুনিক আছে, মাঝখানে পৌনঃপুনিক দিলেও হয় না দিলেও হয়। এই 2 এর উপরে পৌনঃপুনিক দিলেও হয় না দিলেও হয়। এখানে যেটা বুঝতে হবে যে 1 2 3, 1 এর উপরে পৌনঃপুনিক আছে, 3 এর উপর পৌনঃপুনিক আছে, বুঝে নিতে হবে মাঝখানে যেগুলো থাকবে সেগুলোর উপরেও পৌনঃপুনিক আছে। তার মানে এই যে 1 2 3 তিনটাই হচ্ছে পৌনঃপুনিক সংখ্যা। তো তিনটা পৌনঃপুনিক সংখ্যা মানে হচ্ছে এই তিনটা হচ্ছে রিপিটিং ইউনিট, এটা বারবার রিপিট হবে, বারবার রিপিট হবে। তাহলে এটাকে ভাঙায় লিখলে কেমন হবে, 0 পয়েন্ট, এই জিরোর উপরে তো পৌনঃপুনিক ছিল না, জিরোর উপরে তো পৌনঃপুনিক ছিল না, জিরোর উপরে কিন্তু পৌনঃপুনিক নাই। তাহলে 0.0 জিরো লিখলাম। রিপিটিং কে হচ্ছে 1 2 3, কারণ এই তিনজনের উপরে পৌনঃপুনিক আছে। তাহলে এই তিনজন কি হবে, রিপিট হবে বারবার। তাহলে 1 2 3 রিপিট হবে বারবার, 1 2 3 রিপিট হইলো, আবার 1 2 3 হবে, আবার 1 2 3 হবে, আবারও 1 2 3 হবে, আবার 1 2 3 হবে। তাহলে এইভাবে চলমান থাকবে, এইভাবে শেষ হবে না কখনোই, কখনোই শেষ হবে না, এভাবে চলতেই থাকবে চলতেই থাকবে। ওকে, তাহলে এখান থেকে আমি এটাকে একটা ধারায় রূপান্তর করব। ধারায় রূপান্তর করলে সুবিধা কি, ধারায় রূপান্তর করলে সুবিধা হচ্ছে এই যে যে অসীম যে সংখ্যাটা আছে যেটা চলমান, এই চলমান সংখ্যাকে আমি ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। তো কিভাবে করতে পারবো সেটা আমরা দেখবো সামনে এখনই। তো প্রথম কথা হচ্ছে এটাকে ধারায় রূপান্তর করব কিভাবে। ধারায় রূপান্তর করতে গেলে কি কি লাগে, একটা সংখ্যা থাকবে, তারপর একটা অপারেটর বা প্লাস চিহ্ন থাকবে, তারপর আরেকটা সংখ্যা থাকবে, এইভাবে আর কি। তো এখন দেখো এটা ধারায় রূপান্তর করার সুবিধা মানে কেমনে করব এটা। তো ধারায় রূপান্তর করার জন্য প্রথমে হচ্ছে দেখো আমাদের ফিক্সড যে অ্যামাউন্টটা ছিল যে 0.0123, 0.0123 এটা কিন্তু আমাদের আগে থেকে ছিল। এক্সট্রা রিপিটিং ইউনিট এগুলো আসছে, এগুলো কেন আসছে, পৌনঃপুনিকের কারণে। এগুলো আগে থেকে ছিল না, এটা আগে থেকে লিখে ফেলবা 0.0123। ওকে, ধারায় যেহেতু প্লাস থাকে তাহলে আমি এখানে প্লাস দিব, প্লাস দিলাম। এখন এই যে যতটুকু আমি লিখে ফেলেছি এগুলো তো লিখে ফেলেছি, তাহলে এগুলো কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে না? এখন এগুলো সবগুলো হচ্ছে জিরো হয়ে যাবে। 0.0 এই জিরো, 0 1 2 3 এটা তো নিয়ে ফেলেছি, এগুলোও জিরো দিয়ে দিব। 1 2 3 নিয়ে ফেলেছি, এগুলো জিরো দিয়ে দিব। তো এগুলো যখন জিরো দিয়ে দিছি তখন পরের যে রিপিটিং ইউনিটটা আছে 1 2 3 এটা আমি এখানে নিব। সুবিধাটা কি হইলো এখানে, মানে জিনিসটা কি হইলো, এই জিনিসটা হচ্ছে এই দুইটা জিনিস তুমি যদি যোগ করো তাহলে তুমি এই জিনিসটা পাবা, এই জিনিসটা পাবা। এই দুইটা জিনিসকে এই যে এই জিনিসটাকে আমি ভাঙায় যোগ আকারে লিখলাম যাতে ধারা হয়, ভাঙায় যোগ আকারে লিখলাম যাতে ধারা হয়ে যায়। এই দুইটা জিনিস যদি ক্যালকুলেটরে তুমি যোগ দাও তাহলে কি আসবে, 0.0123 এই পর্যন্ত আসবে। আমি ভাঙাইলাম আর কি। ওকে, তাহলে এরপরের কাহিনীটা কি, এরপরের কাহিনীটা হচ্ছে দেখো
এই যে গোলাপি বক্সটুকু এই পুরোটা আমি নিয়ে ফেলছি না, এখানে পুরোটার কাজ শেষ আমার। তারপরে আমি পরের 1 2 3 নিব, মানে পরের পৌনপুনিক যারা আছে ওইটাকে নিব। এই যে 1 2 3 এর উপরে পৌনপুনিক ছিল না, তাহলে পরের পৌনপুনিক অংশটুকু আমি নিব। তাই পরের পৌনপুনিক অংশটুকু নেওয়ার জন্য আমি প্লাস চিহ্ন দিব, এবং যতটুকু নিয়ে ফেলেছি এতটুকু তোর কাজ শেষ, এতটুকু পুরোটা জিরো বসাই দিব। তাহলে 0 পয়েন্ট কয়টা জিরো হবে? 1 2 3 4 5 6 7টা জিরো হবে। 1 2 3 4, আচ্ছা 3 4 5 6 7টা জিরো। 7টা জিরো দিছি, মানে এই যে এতটুকু আমরা জিরো দিয়ে দিছি, কারণ এতটুকু তো আগেই যোগ করে ফেলছি এখানে, তাহলে অতটুকু এখানে জিরো দিয়ে দিছি। পরে বাকি বাইরের অংশটা লিখবো 1 2 3 1 2 3। এখন আমি কোন পর্যন্ত নিয়ে ফেললাম? এখন এই যে দেখো হলুদ বক্স করছি না, এতটুকু আমরা নিয়ে ফেলছি অলরেডি। পরে আবার বাকি তিনটা নিতে হবে, এতটুকু পুরোটা জিরো লিখে পরে বাকি তিনটা নিতে হবে। বাট এইভাবে সবগুলো লিখার দরকার নাই। তো তিনটা লিখার পরে কি করবা? তিনটা লিখার পরে এখানে ডট ডট দিবা, যে এইভাবে চলতে থাকবে, এইভাবে যোগফল চলতে থাকবে, যোগফল এভাবে চলতে থাকবে। দেখো এটা একটা ধারা হয়ে গেছে, এখন এটা একটা গুণোত্তর ধারা হয়েছে। কেমন গুণোত্তর ধারা হইলো? কেমনে বুঝলাম? এটা গুণোত্তর ধারা হইলো? তো গুণোত্তর ধারার ক্ষেত্রে কি থাকে? সাধারণ অনুপাত থাকে। সাধারণ অনুপাত কিভাবে বের করে? অপারেটরের পরেরটা ভাগ অপারেটরের আগেরটা। আচ্ছা, তাহলে দেখো অপারেটর, এই যে একটা অপারেটর, এটার পরেরটা নিব। পরেরটা কত আছে? 0.00000123 এটা আছে। ভাগ দিব অপারেটরের আগেরটা, কত? 0.0123 0.0123 ভাগ দিব। ভাগ দিলে একটা সংখ্যা পাবো, দেখি কত পাই। তাহলে 0.4টা জিরো, 1 2 3 4, তারপর হচ্ছে 1 2 3 ডিভাইডেড বাই 0.0123 0.0123। ওকে, তাহলে আসতেছে কত? 0.001। এটা আসতেছে হচ্ছে 0.001। আচ্ছা, এটা তো আমি প্রথম দুইটা পদ নিলাম, আলহামদুলিল্লাহ, সরি। ওকে, এটা তো আমি প্রথম দুইটা পদ নিলাম। এখন পরের দুইটা পদ নাও। পরের দুইটা পদ নিলে যদি সেম জিনিস আসে, তার মানে এটা একটা গুণোত্তর ধারা। তাহলে আর বের করি পরের দুইটা পদ নিয়ে, আর বের করি। তাহলে এটা একটা অপারেটর, এই অপারেটরের পরেরটা নাও, পরেরটা নিলে কি আসবে? 0 পয়েন্ট কয়টা জিরো এখানে? 7টা মনে হয়। 1 2 3 4 5 6 7 1 2 3। ভাগ দিবা হচ্ছে এই যে অপারেটরের পরের পদ নিছি, ভাগ হচ্ছে আগের পদ। কত? 0.4টা জিরো, 1 2 3। তাহলে এটা ভাগ দিয়ে দেখবো কত আসে। তাহলে 0.1 2 3 4 5 6 7 1 2 3 ডিভাইড বাই হচ্ছে 0.1 2 3 4 1 2 3। দেখো এটাও আসতেছে 1/1000, যেটা মানে হচ্ছে 0.01। তাহলে এটাও আসতেছে 0.01। তাহলে আমরা কি বুঝতেছি? প্রথম দুইটা পদের অনুপাত হচ্ছে 0.01, পরের দুইটা পদের অনুপাত হচ্ছে 0.01। তার মানে এটা একটা গুণোত্তর ধারা। অনুপাতগুলো সেম আসতেছে, তার মানে এটা একটা গুণোত্তর ধারা। ওকে, তো এই যে গুণোত্তর ধারা, এটা একটা অসীম গুণোত্তর ধারা। অসীম গুণোত্তর ধারা, আচ্ছা, অসীম গুণোত্তর ধারায় যদি আর এর মান কত আসছে আমাদের এখানে? 0.001। তুমি এটার মডিউলাস বের করবা, মডিউলাস অফ আর। মডিউলাস মানে হচ্ছে আর এর মান যা আছে ওটাকে পজিটিভ করে ফেলবে। তাহলে এটা তো এমনি পজিটিভ আছে, এমনি ধনাত্মক আছে, এটাকে পজিটিভ করলে তো 0.01ই আসবে। তাহলে মডিউলাস অফ আর যদি 1-এর চেয়ে ছোট হয়, 1-এর চেয়ে ছোট, 0.01 তো অবশ্যই 1-এর চেয়ে ছোট, তখন অসীমিতক সমষ্টি তুমি বের করতে পারবা। অসীমিতক সমষ্টি বের করতে পারবো। অসীমিতক সমষ্টি বিদ্যমান কিভাবে বুঝলাম? অসীমিতক সমষ্টি বিদ্যমান, 1-এর চেয়ে ছোট হইলে অসীমিতক সমষ্টি বিদ্যমান, এটা হয় আমরা গত ক্লাসে পড়েছি, একটু বুঝতে সময় লাগবে, প্রথমবার পড়তেছো। আচ্ছা, অসীমিতক সমষ্টি বিদ্যমান যেটা, অসীমিতক সমষ্টি মানে হচ্ছে অসীম সংখ্যক পদের যোগফল আমি নির্ণয় করতে পারবো। এই যে যেমন এটা চলতেছে না, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এভাবে কিন্তু চলতেই থাকবে। তাহলে কি এটা অসীম একটা গুণোত্তর ধারা? এই অসীম ধারার প্রত্যেক পদের যোগফল যদি নির্ণয় করো, সেটা হবে অসীমিতক সমষ্টি। এখন কথা হচ্ছে, এটার যোগফল নির্ণয় করা কি আদৌ সম্ভব? হ্যাঁ, সম্ভব। তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে জিরো ছিল কয়টা? 2টা। জিরো হয়ে গেছে পরে কয়টা? 5টা। পরে জিরো হয়ে গেছে 8টা। তার মানে কি এভাবে আস্তে আস্তে জিরো বাড়বে না? আস্তে আস্তে তো এরকম হয়ে যাবে, 0.00000 এভাবে হবে, 0 তারপর 1 2 3। তো আস্তে আস্তে জিরো জিরো এরকম হয়ে যাবে না? আরো বাড়বে না জিরো? আস্তে আস্তে এক সময় এটা জিরোই হয়ে যাবে।
তো এত বড় যদি আসে 0.0000 সামথিং, এটা তো আমরা জিরোই বলে দিই, এটা তো আমরা জিরোই বলে দিই। ক্যালকুলেটরে তো পুরোটা ধরবেই না, জিরোই চলে আসবে ক্যালকুলেটরে। তাহলে এক সময় না এক সময় কি আসবে, এটা জিরো চলে আসবে। তো জিরো যদি চলে আসে তার মানে কি এই অসীম যে গুণোত্তর ধারাটা আছে এটা এক সময় না এক সময় জিরো হবে, তার মানে কি এক সময় না এক সময় থেমে যাবে এটা। তো থেমে গেলে তারপর এটার আমি সমষ্টি বের করতে পারবো। বাট যদি এই জিনিসটা এমন হইতো, যে 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস 32 প্লাস ডট 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 ডট, দেখো 2 এর পর 4 হচ্ছে, 4 এর পর 8, 8 এর পর 16, 16 এর পর 32, 32 পরে 32 এর পরে 64, 64 এর পরে 128, 128 এর পর 256, তারপরে 512, 1024, 2048, এভাবে যদি চলতে থাকে এভাবে কি কখনো জিরো হবে সামনে গিয়ে? কখনো কি জিরো হবে? হবে না, চলতেই থাকবে এটা। তো এইটাও একটা অসীম গুণোত্তর ধারা, কিন্তু এটার অসীমিত সমষ্টি নাই। এটার অসীমিত সমষ্টি নাই। কেন নাই অসীমিত সমষ্টি? কারণ হচ্ছে এটা তো শেষ হবে না কখনো। আমি সমষ্টি কোথায় যায় থামবো? আমি যে সমষ্টি নির্ণয় করব কতগুলা পদের যোগফল করবো, এটা তো শেষই হয় না। আর এইটা দেখো, এটা তো এক সময় না এক সময় শেষ হয়ে জিরো হয়ে যাবে, এক সময় না এক সময় শেষ হয়ে জিরো হয়ে যাবে। তার মানে ওইটার সমষ্টি আমি বের করতে পারবো, আর এটার সমষ্টি বের করতে পারবো না। আর এটার সমষ্টি কেন বের করতে পারবো না? এটার আর এর মান বের করো, সাধারণ অনুপাতের মান 4/2, 4/2 কত আসবে? 2, যেটা 1 এর চেয়ে বড়। তো আর এর মান যখন 1 এর চেয়ে বড় হয় তখন সেটার অসীমিত সমষ্টি বের করা যায় না, সেই অসীম ধারার যে যোগফল সেটা বের করা যায় না আসলে। এটা ছিল কনসেপ্ট। ওকে, এখানে আরো ডিপলি বলা যায়, বাট আপাতত না, আমাদের যতটুকু লাগবে সে ততটুকু বললেই হবে। মনে রাখবা আর এর মান যদি 1 এর চেয়ে ছোট হয়, আর এর মান যদি 1 এর চেয়ে ছোট হয় তখনই অসীমিত সমষ্টি বিদ্যমান, কারণ এই ধারাটা এক সময় না এক সময় গিয়ে জিরো হয়ে যাবে, এই ধারাটা এক সময় না এক সময় গিয়ে জিরো হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটার অসীমিত সমষ্টি বের করবো না? হ্যাঁ করি, তাহলে এটার অসীমিত সমষ্টি বের করে ফেলি। ওকে, তাহলে অসীমিত সমষ্টি, অসীমিত সমষ্টি মানে হচ্ছে অসীম সংখ্যক পদের যোগফল। এই যে অসীম ধারাটা, এইটার অসীম পর্যন্ত বিস্তৃত, হ্যাঁ। তো এই অসীম ধারাটার যোগফল নির্ণয় করতে হবে। তো অসীম ধারাটার যোগফল নির্ণয় করার জন্য আমরা কি দিব? সমষ্টি নির্ণয় করতে সেটাকে প্রকাশ করা হয় এস দ্বারা। আর এস মানে হচ্ছে সাম, এস মানে হচ্ছে সাম, সাম মানে হচ্ছে যোগফল বা সমষ্টি। তাহলে এস কতগুলো পদের? ইনফিনিটি পদের, মানে অসীম সংখ্যক পদের যোগফল নির্ণয় করব। এটা সূত্র হচ্ছে এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। তাহলে এখানে এর মানটা কি? এটা কি? এটা হচ্ছে ধারার প্রথম পদ। ধারার প্রথম পদ কত? 0 পয়েন্ট, এটা হচ্ছে এ 0.0123, 0.0123। নিচে হচ্ছে 1 মাইনাস আর, আমার এখানে জায়গা হচ্ছে না। তাহলে এটা হচ্ছে আমাদের এ, ঠিক আছে। তো আমি এখানে লিখতেছি, মনে করো যে জায়গা কোনো মতে করতেছি আর কি। এর মান কত? এর মান হচ্ছে 0.0123, মানে প্রথম পদ ধারার 0.0123, এটা হচ্ছে ধারার প্রথম পদ, ভাগ 1 মাইনাস আর। আর কত? আর হচ্ছে 0.01, 0.001। এটা ক্যালকুলেটরে দিয়ে দেখবো কত আসে। চলো এটা ক্যালকুলেটরে দিয়ে দেখি কত আসে। তো এটা হচ্ছে প্রথমে ভগ্নাংশ নিব, উপরে কত? 0.0123 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.001, কত আসতেছে? 41 ডিভাইডেড বাই 3330, 41 ডিভাইডেড বাই 3330, 41 ভাগ 3330। এইটা, এটা যে ভগ্নাংশে রূপান্তর করলে, এটা কার ভগ্নাংশ জানো? এই যে পৌনঃপুনিকটা যে পৌনঃপুনিকটা যে দেওয়া ছিল না, অসীম সংখ্যা একটা, 0.1, 0.0123, 123, 123 এভাবে চলবে। এই যে অসীম যে সংখ্যাটা ছিল এটার ভগ্নাংশ রূপ হচ্ছে এইটা। বিশ্বাস হয় না? বিশ্বাস করার জন্য কি করবো জানো? ভাগ দিব। তো এটা যে আছে 41 ডিভাইড বাই, এটাকে আমরা ভাগ করে দেখি কত আসে। 41 ভাগ হচ্ছে 3330 সমান সমান দিলাম, কত আসলো দেখো? 0.0123 এভাবে চলতেই আছে। এই পৌনঃপুনিকটাকে এই যে ভগ্নাংশ বানালাম। আমার কাছে এই যে পৌনঃপুনিকটা দেওয়া ছিল, এই সংখ্যাটা দেওয়া ছিল, ক্যালকুলেটরের যে অ্যান্সারটা না, এটা আমার কাছে দেওয়া ছিল, আমাকে ভগ্নাংশটা বানাইতে বলছে। সেই ভগ্নাংশটা আমরা বানাইলাম কিভাবে? গুণোত্তর ধারা ব্যবহার করে। গুণোত্তর ধারা ব্যবহার করে অসীম সংখ্যক যে পৌনঃপুনিক দশমিকটা আছে, পৌনঃপুনিক দশমিক যে সংখ্যাটা আছে সেটাকে সাধারণ ভগ্নাংশে পরিণত করলাম। মানে এই যে 0.0123 এটা বলতে যা বোঝায়, এই ভগ্নাংশ বলতে তাই বোঝায়।
এটা হচ্ছে এই তোমার এই পৌনঃপুনিক ভগ্নাংশের মানে পৌনঃপুনিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ বের করার টেকনিক। ওকে, এখন আমরা নেক্সট পৌনঃপুনিক সংক্রান্ত আরেকটা অঙ্ক দেখি, তাহলে মোটামুটি একটু ক্লিয়ার হবে আর কি। হ্যাঁ, আরেকটা অঙ্ক আমরা দেখি এখান থেকে। ওকে, আরেকটা অঙ্ক মনে করো যে এইটা 1.1 4 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক। বললাম এইটিকে সাধারণ ভগ্নাংশে পরিণত করো, সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো। এগুলো বেশি ইম্পর্টেন্ট না, হ্যাঁ বেশি ইম্পর্টেন্ট না, তবে একদম ছেড়ে দেওয়া যাবে না। এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো। তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন যে এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো। তো এবার আসো এটাকে ভাঙাবো কিভাবে। 1.1 এটা আছে, 1.1 এটা আছে। তো দেখো 1.1 4 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক, এটাকে কি আমি এভাবে লিখতে পারি না যে 1.1 যোগ 1.1 তো নিয়ে ফেলেছি, তাহলে এই 1.1 এর জায়গায় 0.0 দিব, 0.0 4 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক, 4 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক। আমি এতটুকুকে আলাদা করে রাখলাম কারণ এটা একটা মোটামুটি বড় লেভেলের সংখ্যা 1.1, এতটুকুতে আলাদা করে রাখলাম। এটাকে আমার ভগ্নাংশ না বানাইলেও হবে। হ্যাঁ, 1.1 কে আমার ভগ্নাংশ না বানাইলেই হবে, আমার হচ্ছে মেইনলি এটাকে ভগ্নাংশ বানাইতে হবে। দেখো এতক্ষণ যে অঙ্কগুলো করেছি আমরা, এটার আগে কি ছিল, 0.0123 ছিল না, আগে কি ছিল 0 পয়েন্ট ছিল না। এখানে দেখো এটা তো 0 পয়েন্ট না, এটা আছে 1.14 4 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক। আমি যে তিনটা অঙ্ক করাইছি, তিনটা অঙ্ক তিনটা টাইপের অঙ্ক, তিনটা অঙ্ক তিনটা টাইপের অঙ্ক, এই তিনটা অঙ্ক পারলেই মোটামুটি সবটাই পারবো আর কি। আচ্ছা, তো যখন এইখানে 0 থাকবে না তখন এইভাবে ভাঙাই লিখবো, 1.1টা লিখে পরে বাকিটা হচ্ছে আগের মতো বানাই ফেলবো। দেখো এটা এখন আগের মতো হয়ে গেছে, 0.04 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক, এরও তো এরকমই ছিল 0.0123 পৌনঃপুনিক, এরকম ছিল না, হুবহু হয়ে গেছে ওরকম, ভাঙাই নিছি। ওকে, তো আমরা এতটুকুর কাজ করব, আমরা হচ্ছে এতটুকু কাজ করব, আর 1.1 কে 1.1 এর মতোই রেখে দিব প্লাস। ওকে, তো এটা আমি আসলে কিভাবে বানাইলাম তাই না, এটা একটু তোমাদের কোশ্চেন জাগে যে ভাই আপনি 1.1 4 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক কেমনে লিখলেন, যে 1.1 প্লাস 0.4 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক, 0.0, এভাবে কেমনে লিখলেন। এটা ক্যালকুলেটরে যোগ করে দেখো, এটা ক্যালকুলেটরে যোগ করলে এটা পাবা, বুঝছো, আমি উল্টা করছি আর কি। আমরা সাধারণত যোগ করে যোগফল বের করি, এখন আমি যোগফল থেকে ভাঙায় এটা বানাইছি যে কত প্লাস কত দিলে এটা বানানো যায়, ওইভাবে করছি আর কি। 1.1 প্লাস 0.045 দিলে এই যে উপরেরটা আসবে। তো আমি উল্টা করছি আর কি। আমরা সাধারণত এই যে যোগ থেকে যোগফল নির্ণয় করি, বাট এখন আমি যেটা করছি সেটা হচ্ছে যোগফল থেকে ওই যোগটা বের করছি আর কি। তো একটু প্র্যাকটিস করলে এটা পারা যাবে, এটা সহজ, এটা কঠিন কিছু না। আচ্ছা, আমি আবার ভাঙানো দেখাচ্ছি যে কিভাবে ভাঙাবা। ওকে, 1.1 এটা একটা পূর্ণ সংখ্যার মতো, 1.1 কে 1.1 এর মতো রেখে দিবা। ওকে, এবার আসো 0.045 পৌনঃপুনিক, এটা কিভাবে লিখতে পারবা, 0.04 এর উপর পৌনঃপুনিক আছে, 5 এর উপর পৌনঃপুনিক আছে, তাহলে 4 5 কি হবে, রিপিট হবে, বারবার রিপিট হবে, তাহলে 4 5 4 5 4 5 4 5 4 5 ডট 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 এইভাবে চলতেই থাকবে, এর জন্য ডট ডট দিতে হবে, ডট ডট না দিলে কিন্তু অঙ্ক কাটা দিয়ে দিবে, এভাবে কিন্তু চলতেই থাকবে। ওকে ওকে, তারপরে 1.1 যেটা আছে, আমি এই যে অসীম অসীম যে দশমিক সংখ্যাটা আছে এটাকে ভগ্নাংশ বানাবো। তো এটাকে ভগ্নাংশ বানানোর জন্য আমাকে কি করতে হবে জানো, এটাকে একটা ধারা বানাইতে হবে, তারপর গুণোত্তর ধারার সূত্র ব্যবহার করে সেটাকে ভগ্নাংশ বানাই ফেলবো। এটাকে ধারা বানাবো কিভাবে এখন, এই আবার ভাঙানোটা দেখাই। হ্যাঁ, তো এটাকে ধারা কিভাবে বানাবো, এটাকে ধারা বানানোর জন্য প্রথম কথা হচ্ছে তোমার পৌনঃপুনিক পর্যন্ত সংখ্যাগুলো নিবা, পৌনঃপুনিক যতগুলো আছে তত সংখ্যাগুলো নিবা, মানে এই এতটুকু পরিমাণ নিবা। এতটুকু কি ছিল না আগে, আগে এতটুকু ছিল, এতটুকু আগে নিলা, নাও 0.045 নিছো, এতটুকু হচ্ছে আগে নিব, যেটা আগে ছিল সেটা আগে নিব, পরে প্লাস চিহ্ন দিব। তো দেখো আমি এতটুকু তো নিয়ে ফেলেছি, তাহলে এতটুকু পুরোটা জিরো বসাই দিব, এতটুকু পুরোটা জিরো, 0.0, এই যে 0.04 এর জন্য জিরো নিয়ে ফেলেছি, 4 5 এর জন্য জিরো, তারপরে বাকি পৌনঃপুনিক দুইটা নিব 4 5, এইভাবে ভাঙায়। এখন আমি নেক্সট কোনটা নিব, প্লাস,
দেখো আমি কোন পর্যন্ত নিয়েছি, এই পর্যন্ত নিয়ে ফেলেছি, এই পর্যন্ত নিয়ে ফেলেছি। তাহলে এই পর্যন্ত পুরোটা জিরো বসাবো, কয়টা জিরো হবে? 1 2 3 4 5 6টা জিরো হবে, মানে 0.1 2 3 4 5। তো এতটুকু নিয়ে ফেলেছি, তারপরে বাকি দুইটা পৌনঃপুনিক নিব 4 5 4 5। মানে বিষয়টা হচ্ছে যোগফল থেকে আমি যোগ আকারে আনতেছি, যাতে যোগফল থেকে যোগ আকারে আনলে আমরা কি করতে পারবো, এখানে এটা ধারা বানাইতে পারবো। যোগফল থেকে যোগ আকারে এনে আমি ধারা বানাচ্ছি, যাতে এখানে ধারার সূত্র ব্যবহার করতে পারি। তো এইভাবে তিনটা সংখ্যা লিখে প্লাস দিয়ে ডট ডট লিখে দিবা, যে আর লিখার দরকার নাই। আরো চাইলে লিখতে পারো, বাট আর লিখার দরকার নাই, তিনটা লিখলেই হবে। ওকে, তো ব্যাপারটা হচ্ছে এই যে এতটুকু খেয়াল করো, 1.1টা তো আলাদা, এতটুকু খেয়াল করো, এটা একটা গুণোত্তর ধারা হয়ে গেছে, এটা একটা অসীম গুণোত্তর ধারা। এই যে ডট 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 মানে চলমান, এটা একটা অসীম গুণোত্তর ধারা, অসীম গুণোত্তর ধারা, যার প্রথম পথ, যার প্রথম পথ, প্রথম পথ এ। প্রথম পথ কোনটা? এই যেটা, এটা হচ্ছে এ, 0.045, 0.045, এটা হচ্ছে প্রথম পথ, যার প্রথম পদ হচ্ছে এইটা। ওকে, 0.045। তাহলে সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত হচ্ছে অপারেটরের পরের পদ ভাগ আগের পদ। ওকে, অপারেটর কোনটা? এই যে প্লাস, এটার পরের পদ কত? এই যেটা 0.00045 ভাগ হচ্ছে আগের পদ, আগের পদ হচ্ছে এই যে প্রথম পদটা 0.045, 0.045। এটা ভাগ করলে কত আসে দেখি তো, এটা ভাগ করলে কত আসবে? 0.00045 ভাগ হচ্ছে 0.045, তাহলে এই দেখো কত চলে আসলো, 0.01 আসছে। তাহলে সাধারণ অনুপাত আর এর মান আসছে 0.01। তাহলে আর এর মান যদি মডিউলাস করি, মডিউলাস, মডিউলাস মানে হচ্ছে আর যদি নেগেটিভ থাকতো তাহলে এটা পজিটিভ হয়ে যেত, কিন্তু এটা তো নেগেটিভ না, এটা তো আগে থেকেই পজিটিভ আছে, তাই না? পজিটিভ চিহ্ন তো আর দেওয়া থাকে না, তাই মডিউলাস করলে যা আছে তাই থাকবে। এখন মডিউলাস করার পর দেখবো এটা কি 1 এর চেয়ে ছোট নাকি বড়। 0.01 তো 1 এর চেয়ে ছোট, 1 এর চেয়ে ছোট, তাহলে কি অসীমিতক সমষ্টি আছে, অসীমিতক সমষ্টি আছে। তাহলে অসীমিতক সমষ্টিটা বের করি। সুতরাং অসীমিতক সমষ্টি, সুতরাং অসীমিতক সমষ্টি হচ্ছে আমাদের এস ইনফিনিটি সমান এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। সূত্র মুখস্থ হয়ে যাওয়ার কথা। এ কত? এ হচ্ছে প্রথম পদ, কত? 0.045, 1 মাইনাস আর এর মান কত? 0.01। কত আসবে এখান থেকে আমাদের? ক্যালকুলেটরে দিই, তাহলে 0.045 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.01, তাহলে এখান থেকে আসতেছে 1 ডিভাইডেড বাই 22, 1 ভাগ 22। এই যে ভগ্নাংশে রূপান্তর হয়ে গেছে, 1 ভাগ 22। তাহলে দেখো খেয়াল করো, আমাদের যে জিনিসটা ছিল, একটু খেয়াল করতে হবে এখানে, আমি একটু কপি করতেছি, ওয়েট। তাহলে এখান থেকে যেটা খেয়াল করার বিষয় সেটা হচ্ছে এই যে আমার ধারাটা কি ছিল, এটা আমি লিখতেছি, দেখো কি ছিল, 1.1, 1.1 প্লাস 0.045 প্লাস 0.00045 প্লাস ডট 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 দিলাম, লেখার জায়গা নাই তাই। ওকে, তো 1.1 প্লাস এই এতটুকুর মান আমি কত পাইলাম? 0.00045। এই গুণোত্তর ধারার সমষ্টি কত পাইছি? 1 ভাগ 22। এটা মানে হচ্ছে 1 ভাগ 22। তাহলে এটা যোগ করলে কত আসবে? যোগ করি ক্যালকুলেটরে, যে 1.1 প্লাস 1 ভাগ 22, 1 ভাগ হচ্ছে 22, কত আসলে এটা আমাদের? 63 ভাগ 55। এটাই হচ্ছে অ্যান্সার, 63 ভাগ 55। এই দেখো আমরা ধারা কি পাইলাম, পৌনঃপুনিক থেকে আমরা ভগ্নাংশ বানাই ফেলছি। এখন দেখবো 63 ভাগ 55 দিলে কত আসে, 63 ভাগ 55 দিলে কত আসে সেটা আমরা দেখবো। আমাদের যে প্রশ্নটা ছিল সেটা কত? 1.14 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক। এটা মানে কি বোঝায়? 1.145 খালি রিপিট হবে, 45 45 45 45 ডট 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 এরকম আসবে, তাই না? তাহলে এই ভগ্নাংশটা থেকেও তো এরকম আসার কথা।
ভগ্নাংশ থেকেও তো এরকম আসার কথা। দেখি ভগ্নাংশ সমান কত আসে। 63/55 কত আসে দেখো, 1.145454545 1.145454545 এই পুরা যে অসীম যে একটা দশমিক সংখ্যা ছিল, এই অসীম দশমিক সংখ্যাকে আমি ভগ্নাংশে রূপান্তর করে ফেলছি। এটা কি আর সাহায্যে করলাম? অসীমিত সমষ্টির সাহায্যে করলাম গুণোত্তর ধারার মাধ্যমে। ওকে, গ্রেট। তাহলে এর মাধ্যমে আমাদের পৌনঃপুনিক শেষ হয়ে গেল। এর মাধ্যমে হচ্ছে আমাদের পৌনঃপুনিক শেষ। ওকে, তোমাদের আমি পৌনঃপুনিক একটা বাড়ির কাজ দিয়ে দিই। পৌনঃপুনিক এটা ট্রাই করবা, সেটা হচ্ছে ধরো যে 0.012 পৌনঃপুনিক, এটাকে সাধারণ ভগ্নাংশে বানাবা। সাধারণ ভগ্নাংশ, এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করবা। আর একটা মনে করো যে 3.4 পৌনঃপুনিক 03 পৌনঃপুনিক, এটাকেও সাধারণ ভগ্নাংশে রূপান্তর করবা। এই দুইটা বাড়ি কাজ করলেই পৌনঃপুনিক আর ভুল হবে না, পৌনঃপুনিক গুলো পারবা। আর যদি বাড়ি কাজ না করো তাহলে কিন্তু অঙ্ক পড়ে পারবা না। পরীক্ষা হলে গিয়ে দেখবা হাত কাঁপতেছে, এরকম হবে। ওকে, এখন আমাদের কিছু বেসিক জিনিসপত্র লাগবে, যেটা অন্য অধ্যায়ের পড়া। আমি আবারও বলতেছি, এটা হচ্ছে হায়ার ম্যাথ চ্যাপ্টার 6 এর পড়া, যেটা আমাদের এই অধ্যায়ে লাগবে। চ্যাপ্টার 6 এর পড়া যেটা আমাদের এই অধ্যায়ে লাগবে। চ্যাপ্টার 6 এর কিছু বেসিক অংশ আমাদের এই অধ্যায়ে লাগবে। এই অধ্যায় পারার জন্য, এই অধ্যায়ের কিছু অঙ্ক করার জন্য চ্যাপ্টার 6 এর কিছু জিনিসপত্র আমাদের শেখা লাগবে। তার কারণ হচ্ছে চ্যাপ্টার 6 তো আমাদের সিলেবাসে নাই, কিন্তু ওইগুলো না পড়লে তো এইগুলো বুঝতে একটু অসুবিধা হবে বা আনইজি ফিল হবে, তাই না? তো এর জন্য হচ্ছে এগুলো আমরা পড়বো এখন। ঠিক আছে, এখন কি পড়বো? চ্যাপ্টার 6টা হচ্ছে অসমতা নিয়ে পড়াশোনা করা হয়। অসমতা, অসমতা মানে কি জানো? অসমতা মানে হচ্ছে সমান নয়। সমান নয়। আচ্ছা, সমান যদি না হয় তাহলে কি কি হইতে পারে? সমান যদি না হয় কি কি হইতে পারে? হয় বড় হবে, নয়তো ছোট হবে। এটা হচ্ছে ইজ গ্রেটার দেন। এই চিহ্নের নাম কি? ইজ। এই গ্রেটার বানান কেমনে ভুলে গেছি তো, এরকম মনে হয় ইজ গ্রেটার দেন। আর এটা হচ্ছে ইজ লেস দেন চিহ্ন। তারপরে এটা হচ্ছে ইকুয়াল, এইটা। আর কি কি চিহ্ন আছে? অসমতার ভিতরে এইগুলো চিহ্ন আমাদের জানলেই হবে। হ্যাঁ, তো অসমতা মানে বোঝাচ্ছে হচ্ছে তোমার সমান নয় আর কি। এই যে সমান সমান চিহ্ন বাদ দিয়ে যদি এটা দিয়ে দিই, তার মানে এটা হচ্ছে আনইকুয়াল, মানে সমান নয়। তা আনইকুয়াল যদি হয় তাহলে হয় বড় হবে নয়তো ছোট হবে। তুমি একটা জিনিস খেয়াল করো, আমি বললাম এ আর বি সমান না, এ আর বি সমান না, তাহলে কি হইতে পারে? এ বড় বি এর চেয়ে বড় হইতে পারে, অথবা বি এ এর চেয়ে বড় হইতে পারে। এর জন্যই তো সমান না। সমান হলে তো দুইটা সমান হইতোই। সমান না মানে কি? এ হয়তো বড় আর বি হয়তো ছোট, আবার বি হয়তো বড় এ হয়তো ছোট। মানে বোঝাতে চাচ্ছি, ধরো তোমাকে বললাম যে 5, তোমাকে আমি বললাম যে এ সমান সমান হচ্ছে 5 আর বি সমান সমান হচ্ছে 3। তার মানে এ আর বি কিন্তু সমান না। এ আর বি কিন্তু সমান না। সমান না তাতে কি হয়েছে? এ তো বড়, তার মানে এ ইজ গ্রেটার দেন বি। এ ইজ গ্রেটার দেন বি। আচ্ছা, বি কি এর চেয়ে বড়? বি ইজ গ্রেটার দেন এ। বি কি এর চেয়ে বড় না? তো বি তো 3 আর এ তো 5। বি তো এর চেয়ে বড় না, তার মানে এটা হচ্ছে নট গ্রেটার দেন, বি এর চেয়ে বড় না। এইগুলোই হচ্ছে অসমতা জিনিসপত্র। অসমতার জিনিসপত্র হচ্ছে সমান না, তার মানে বড় হইতে পারে ছোট হইতে পারে, এরকম জিনিসপত্র নিয়ে পড়াশোনা অসমতা। আমি খুবই শর্টকাটে বলতেছি, কারণ এটা অন্য অধ্যায়ের জিনিসপত্র। আমাদের যতটুকু জানা লাগে আমরা ততটুকু শিখবো। ওকে, তাহলে অসমতার কিছু ধর্ম আছে, সেগুলো আমরা শিখবো। অসমতার বিধি বুঝতে পারবো আশা করা যায়। অসমতার বিধি, আচ্ছা, অসমতার বিধি। ধরো প্রথম ক্ষেত্রে এ যদি বি এর চেয়ে ছোট হয়, এ লেস দেন বি,
তার মানে এটা কি বি এর চেয়ে ছোট। তো আমি কি এটাকে এইভাবে লিখতে পারবো না যে বিটা হচ্ছে এ এর চেয়ে বড়? একই তো কথা। এ যদি বি এর চেয়ে ছোট হয় তাহলে বি তো এ এর চেয়ে বড় হবে, এটা খুব স্বাভাবিক কথা না? তাহলে এটা একটা ধর্ম, এটা একটা ধর্ম। আবার মনে করো এ হচ্ছে বি এর চেয়ে বড়, এ বি এর চেয়ে বড় হলে এ প্লাস সি ইজ গ্রেটার দেন বি প্লাস সি হবে। এটাও একটা কমন সেন্সের বিষয়। কেমন কমন সেন্স? ধরো এর ভ্যালু হচ্ছে 5 আর বি এর ভ্যালু হচ্ছে 3। এখন তাহলে কি এ বি এর চেয়ে বড় না? এ তো 5 আর বি তো 3, তাহলে এ তো বি এর চেয়ে বড়, এটা তো বুঝতে পারতেছি ক্লিয়ারলি। এখন মনে করো এর সাথে তুমি 3 যোগ করলা, বি এর সাথেও তুমি 3 যোগ করলা। অথবা একটু বোঝার জন্য, ক্লিয়ার ভাবে বোঝার জন্য, ধরো সি এর মান হচ্ছে তোমার 2, তাহলে এর সাথেও তুমি সি যোগ করলা, বি এর সাথেও তুমি সি যোগ করলা। তাহলে আমি কি করলাম? এ এর সাথে সি যোগ করলাম, বি এর সাথেও সি যোগ করলাম। এখন কোনটা বড় হবে? একই জিনিস যদি দুইটার সাথে যোগ করো, এখানে যদি সি যোগ করো, সির মান কত? 2 না? সি এর মান তো 2, তাহলে 5 আর 2 যোগ করলে 7। এখানে সি এর মান তো 2, তা 3 আর 2 যোগ করলে 5। এখনো তো এ বড়ই আছে, তাই না? তার মানে এ ইজ গ্রেটার দেন যদি বি হয় আর উভয় পক্ষে যদি একই জিনিস যোগ করা হয়, তাহলে গ্রেটার দেন চিহ্ন চেঞ্জ হবে না, এইভাবেই থাকবে। মানে এ যদি বি এর চেয়ে বড় হয়, তাহলে এর সাথে যদি কিছু যোগ করো এবং বি এর সাথেও কিছু যদি যোগ করো, তাও এর পাশটাই বড় হবে। কারণ বড়টার সাথে যা যোগ করতেছো, ছোটটার সাথে তো সেই একই জিনিসই যোগ করতেছো, তাহলে বড়টা তো বড় হবেই, বড়টা তো আরো বড় হবেই। খুব স্বাভাবিক হিসাব না এটা? ওকে, এটা আর একটা ধর্ম ছিল, এটা আর একটা ধর্ম ছিল। নেক্সট আর একটা ধর্ম হচ্ছে, যদি এ ইজ গ্রেটার দেন বি হয়, তাহলে এর সাথে মনে করো একটা সি গুণ দিলা, আবার বি এর সাথেও সি গুণ দিলা, তাও এসিটাই বড়ই হবে। যেহেতু এ বড়, যেহেতু এ বড়, তার মানে এসিটাই বড়ই হবে, খুব স্বাভাবিক হিসাব। ধরো এ সমান সমান হচ্ছে 5, বি সমান সমান হচ্ছে 3, আর সি সমান সমান হচ্ছে 2। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এ হচ্ছে বি এর চেয়ে বড়। তাহলে আমরা কি বলছি? তাহলে এসিও বিসি এর চেয়ে বড় হবে, এসিও বিসি এর চেয়ে বড় হবে। দেখো তুমি চেষ্টা করে, এর মান কত? এর মান হচ্ছে 5। সি এর মান কত? সি এর মান হচ্ছে 2, ইজ গ্রেটার দেন বি এর মান কত? বি এর মান হচ্ছে 3 আর সি এর মান হচ্ছে 2। দেখো তাই আসে কিনা। 5 দুগুণে 10 ইজ গ্রেটার দেন 3 দুগুণে 6, 10 তো 6 এর চেয়ে বড়ই। তার মানে এ যদি বি এর চেয়ে বড় হয় এবং এর সাথে যদি একটা কিছু গুণ দাও এবং বি এর সাথে যদি সেই একই জিনিসই গুণ দাও, তাও ওই এটাই এর দিকেই বড় চিহ্নটা থাকবে বা এটাই বড় হবে। এটা ছিল আরেকটা ধর্ম। হ্যাঁ বলো। কোনটার মান জিরো হয়? সি এর মান জিরো হইলে? আচ্ছা, সি এর মান জিরো যদি হয় তাহলে আমি এখানে জিরো হবে আর এখানে জিরো হবে। তো জিরো হইলে কি হবে? জিরো ইজ গ্রেটার দেন জিরো। জিরো তো সম্ভব না, জিরো তো একটা অসম্ভব জিনিস, অসম্ভব। মানে জিরো জিরো চেয়ে বড় কিভাবে হয় বা জিরো জিরো চেয়ে ছোট কিভাবে হয়? দুটো তো একই জিনিস হয়ে গেল। তো জিরো ইজ গ্রেটার দেন জিরো, এটা কখনো সম্ভব না। হইতে পারে যে জিরো সমান সমান জিরো, যে জিরো আর জিরো সমান, এটা তো বলা যেতে পারে, বাট জিরো যে জিরো চেয়ে বড় এটা বলা যাবে না। দ্যাটস ওয়াই এখানে যে সি এর মানটা, এখানে একটু ক্রাইটেরিয়া আছে যে সি এর মানটা, আমি যে এখানে সি নিছি, এই সি এর মানটা নট ইকুয়াল টু জিরো। সি জিরো হইতে পারবে না। তো যদিও এটা আমাদের লাগবে না, এর জন্য আমি বলি নাই, এটা ক্রাইটেরিয়া আর কি। ওকে, তো প্রথম কথা হচ্ছে এখানে ই এ ইজ গ্রেটার দেন বি হলে এসিও বিসির চেয়ে বড় হবে। কখন জানো? যখন সি এর ভ্যালুটা জিরোর চেয়ে বড়, যখন সি এর ভ্যালুটা জিরোর চেয়ে বড়। আচ্ছা, তুমি এখন এ ইজ গ্রেটার দেন বি, তাই না? সি গুণ করছো উভয় পক্ষে, এখন যদি সি দ্বারা ভাগ করো, এ বাই সি, বি বাই সি, তাও না এটাই বড় হবে, এর দিকটাই বড় হবে। কখন? যখন সি ইজ গ্রেটার দেন জিরো। এখন এটা বুঝতে হবে তাহলে যে ভাগ করলে কিভাবে বড় হচ্ছে একই জিনিস, একই জিনিস ভাগ করলে কিভাবে বড় হচ্ছে সেটা দেখি। ধরো এর মান হচ্ছে 5, বি এর মান হচ্ছে 3 আর সি এর মান হচ্ছে 1, সি এর মান হচ্ছে 1। তো এখন খেয়াল করো,
মনে করো যে এ ইজ গ্রেটার দেন বি, এটা তো দেখতেই পাচ্ছি যে এর ভ্যালু হচ্ছে 5, বি এর ভ্যালু হচ্ছে 3, তার মানে এ হচ্ছে বি এর চেয়ে বড়, এটা দেখতেই পাচ্ছি আমরা। যদি এ কে তুমি সি দ্বারা ভাগ করো এবং বি কে সি দ্বারা ভাগ করো, তাহলে কি হবে? তার মানে তুমি 5 কে 1 দ্বারা ভাগ করতেছো, আর বি হচ্ছে 3, 3 কেও তুমি 1 দ্বারা ভাগ করতেছো। আলটিমেটলি বড় কোনটা থাকবে? আগেরটাই বড় থাকবে। মানে এ বাই সি ইজ গ্রেটার দেন বি বাই সি হবে। মোদ্দা কথা হচ্ছে, মোদ্দা কথা মানে সহজ সরল কথা হচ্ছে, যদি এ ইজ গ্রেটার দেন বি হয়, তাহলে তুমি যদি এসি গুণ করো এই পাশে, ওই পাশে যদি আবার সি গুণ করো, তাহলে আগের চিহ্নটাই থাকবে। আবার এ কে যদি সি দ্বারা ভাগ করো, আবার বি কেও সি দ্বারা ভাগ করো, আগের চিহ্নটাই থাকবে। কখন? যখন সিটা জিরোর চেয়ে বড়। আমি যে সিটা নিলাম তখন তখন এটা, হ্যাঁ বলো। আচ্ছা, সি এর মান 10 হয়, ওকে, নিচ্ছি সি এর মান 10 হয়। তুমি আমাকে যে কোনো মান বলো, এর মান বলো, যে কোনো মান। 5, হ্যাঁ 3। তাহলে এখন আমি মনে করো যে আর সি এর মান তুমি বলছো 10 হয়, ওকে। তাহলে এ ভাগ সি, বি ভাগ সি, এখন দেখবো কোনটা বড় হয়, কম্পারিজন করবো। তাহলে এখান থেকে আসো, এ ভাগ সি আর বি ভাগ সি, আমি উপরে এগুলো মুছে দিচ্ছি, না হলে প্যাচ লাগবে। ওকে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এর মান হচ্ছে 5, আর সি এর মান হচ্ছে 10, আর বি এর মান হচ্ছে 3, সি এর মান হচ্ছে 10। তাহলে 5 কে 10 দ্বারা ভাগ করলে কত আসবে জানো? 0.5 আসবে। 0.5 আসবে। আর 3 কে 10 দ্বারা ভাগ করলে আসবে 0.3। কোনটা বড় হইলো? 0.5ই বড় হইলো। তার মানে এ যদি বি এর চেয়ে বড় হয়, এ কে তুমি যদি সি দ্বারা ভাগ করো, মানে একই সংখ্যা দ্বারা যদি দুই জায়গায় ভাগ করো, তাহলে আগেরটাই থাকবে, মানে বড়টা বড়র দিকেই থাকবে। কখন? যখন সি এর ভ্যালু ইজ গ্রেটার দেন জিরো, মানে সি এর ভ্যালু জিরোর চেয়ে বড় বলতে কি বোঝায়? সি এর ভ্যালু জিরোর চেয়ে বড় বলতে বোঝায় সি এর ভ্যালু হচ্ছে ধনাত্মক। সি এর ভ্যালু ধনাত্মক। সি এর ভ্যালু যদি ঋণাত্মক হয়, তাহলে আবার উল্টা কাহিনী ঘটে যাবে। ওকে, এবার আসো, যদি ঋণাত্মক হয় তখন কি ঘটনাটা ঘটবে আর কি। ওকে, নেক্সট। মনে করো এ ইজ গ্রেটার দেন বি, এবং এসি, তুমি এ কে সি দ্বারা গুণ করলা, বি কেও সি দ্বারা গুণ করলা, কিন্তু সিটা হচ্ছে জিরোর চেয়ে ছোট। সিটা হচ্ছে জিরোর চেয়ে ছোট মানে কি? সিটা নেগেটিভ। সিটা নেগেটিভ, তখন কি হবে জানো? চিহ্নটা ঘুরে যাবে। চিহ্নটা তখন ঘুরে যাবে। কেন ঘুরে গেল? মনে করো যে এর মান হচ্ছে 5, বি এর মান হচ্ছে 3, তাহলে আমরা দেখতেই পাচ্ছি এ হচ্ছে বি এর চেয়ে বড়। এখন আমি সি নিলাম, সি মনে করে নিলাম হচ্ছে -1, সি জিরোর চেয়ে ছোট নিলাম, সি হচ্ছে আমার জিরোর চেয়ে ছোট নিলাম। এখন কি ঘটনাটা ঘটবে? মনে করো এ এর সাথে সি গুণ দিলা এবং বি এর সাথে সি গুণ দিলা, তাহলে কি হবে? এ এর মান কত? এর মান হচ্ছে 5, সি এর মান হচ্ছে -1, আর বি এর মান হচ্ছে 3, সি এর মান হচ্ছে -1। তাহলে এখানে কত আসবে? -5 আসবে, আর এখানে আসবে -3। অবশ্যই -3টা বড়, তার মানে বিসিটা বড় হবে। সি যখন জিরোর চেয়ে ছোট হচ্ছে, তখন চিহ্নটা কি হয়ে যাচ্ছে? উল্টায় যাচ্ছে। সি যখন জিরোর চেয়ে ছোট হচ্ছে, তখন চিহ্নটা উল্টায় যাচ্ছে। একইভাবে, একইভাবে মনে করো এ ইজ গ্রেটার দেন বি। এখন তুমি এ কে সি দ্বারা ভাগ করলা, বি কেও সি দ্বারা ভাগ করলা, এবং সিটা হচ্ছে জিরোর চেয়ে ছোট, তখন চিহ্নটা আবার উল্টে যাবে। চিহ্নটা আবার উল্টায় যাবে। চিহ্নটা আবার উল্টায় যাবে। ওকে, তাহলে ব্যাপারটা কি ঘটলো এখানে? এখানে এটাও দেখি যে এটা কিভাবে হচ্ছে। তুমি যেটা দিছিলে ওইভাবেই দেখি, হ্যাঁ। তুমি সি এর মান বলছিলে -10 বলছিলে, তাই না? আমি এবার মনে করো সি এর মান নিলাম -10, ওকে। তাহলে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে এ হচ্ছে বি এর চেয়ে বড়। আমি এ কে সি দ্বারা ভাগ করলাম, বি কেও সি দ্বারা ভাগ করলাম। তাহলে এর ভ্যালু কত? 5, সি এর ভ্যালু হচ্ছে -10, বি এর ভ্যালু হচ্ছে 3, সি এর ভ্যালু হচ্ছে -10। তাহলে এখানে কত আসবে? 5/10 দিলে 0.5, মাইনাস আছে তার মানে আসবে -0.5, আর এখানে আসবে হচ্ছে -0.3। তাহলে ব্যাপারটা কি হইলো? -0.5 বড় নাকি -0.3 বড়? -0.3 বড়। তার মানে এ বাই সি, এ বড় হওয়ার সত্ত্বেও সি যেহেতু নেগেটিভ, তার মানে বি বাই সিটা বড় হয়ে যাবে, চিহ্ন ঘুরে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এগুলো হচ্ছে অসমতার ধারা। এগুলো হচ্ছে অসমতার ধারা। তো এইগুলো হচ্ছে আমাদের অসমতার ধারা। এবার আসো আরেকটা কথাবার্তায়, আরেকটা কথাবার্তায় আসো। সেটা হচ্ছে, ধরো এ ইজ গ্রেটার দেন বি,
তুমি উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করলা, উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ, উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ, তাহলে কি হবে জানো? এ কে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস এ হয়ে যাবে, বি কে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস বি হয়ে যাবে, তখন চিহ্নটা ঘুরে যাবে। চিহ্নটা মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন কি হয়ে যায়? ঘুরে যায়। মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন ঘুরে যায়। কিভাবে ঘুরে যায়? ধরো এর ভ্যালু হচ্ছে 5, আবারও একই কথা, বি এর ভ্যালু হচ্ছে 3। ওকে, তাহলে এ ইজ গ্রেটার দেন বি, মানে 5 3-এর চেয়ে বড়। তুমি উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করলা, মাইনাস দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে -5। এখানে 3 কে মাইনাস দ্বারা গুণ করলে -3 হয়ে যাবে। এখন বড় কে? এখন কি আর 5 বড় আছে? -3টা বড় হয়ে গেছে, দেখো চিহ্ন ঘুরে গেছে। তার মানে মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন ঘুরে যায়, মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন ঘুরে যায়। তো এগুলো হচ্ছে অসমতার কনসেপ্ট। তো এগুলো জানলে আমাদের মোটামুটি হয়ে যাবে সামনের অঙ্কগুলোতে। সামনের অঙ্কগুলোতে আমরা ইজিলি পারবো ইনশাল্লাহ, সামনের অঙ্কগুলোতে আমরা ইজিলি পারবো। আচ্ছা, আরেকটা বিষয়, আরেকটা আছে, সেটা হচ্ছে যদি মনে করো এ ইজ গ্রেটার দেন বি হয়, যদি তুমি 1/a করো আর 1/b করো, চিহ্ন কি হবে বলো তো? ইজ গ্রেটার দেন হবে নাকি ইজ লেস দেন হবে? চিন্তা করো, চিন্তা করো, চিন্তা করো। ভুল হলেও সমস্যা নাই, বলবা তো, মানে যে কোনো একটা আর কি গেস করে বলবো আর কি, যাই হোক। নাকি ঘুমাই গেলা তোমরা? মানে চিহ্ন কি চেঞ্জ হয়ে যাবে নাকি আগেরটাই থাকবে? দেখো, মনে করো, মনে করো এর ভ্যালু হচ্ছে 5 আর বি এর ভ্যালু হচ্ছে 3। এ এর ভ্যালু হচ্ছে 5 আর বি এর ভ্যালু হচ্ছে 3। তো এখন কি করব? তাহলে এখান থেকে দেখতেই পাচ্ছি এ হচ্ছে বি এর চেয়ে বড়। এখন মনে করো তুমি 1/a করলা আর 1/b করলা, তার মানে 1/5 আর 1/3। এককে তুমি 5 দ্বারা ভাগ করতেছো আর এককে তুমি 3 ভাগ করতেছো। একটা আমকে 5 ভাগ করলে যে খন্ড খন্ড হবে, একটা আমকে যদি 3 ভাগ করো, 3 ভাগ করো, তাহলে ওটা কি আরো বড় বড় খন্ড হবে না? আরো বড় বড় খন্ড হবে। তার মানে হচ্ছে 1/5-এর চেয়ে অবশ্যই 1/3 বড়। যদি না বুঝতে পারো ক্যালকুলেটরে দিয়ে দেখবা যে 1/5-এর চেয়ে 1/3টা বড়। 1/5-এর মান কত জানো? 1/5-এর মান হচ্ছে 0.2, আর 1/3 এর মান হচ্ছে 0.333, এরকম 0.333 এরকম। তাহলে অবশ্যই উল্টায় গেলে চিহ্নটা ঘুরে যাবে, উল্টায় গেলে চিহ্ন ঘুরে যাবে। মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন ঘুরে যাবে, উল্টায় গেলে চিহ্নটা ঘুরে যাবে। এই জিনিসগুলো আস্তে আস্তে মনে রাখতে হবে আর কি। এগুলো হায়ার ম্যাথের অন্য অধ্যায়ের পড়া, আগেই বলতেছি। তো সেক্ষেত্রে এই অধ্যায়ে যে সবগুলো লাগবে এমন না, এই অধ্যায়ে কিছুটা দুই একটা রুলস লাগবে আর কি। তো এটা আমরা অঙ্কের মধ্যেই দেখব, তো আগেই হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। তো এই ধারা পর্যন্ত আপাতত রাখি, এখন আমরা একটু অন্য টাইপের অঙ্কগুলো করি। তো বলতে পারো যে ভাই এগুলো তো শিখলাম, এগুলোর প্রয়োগ কবে? এগুলোর প্রয়োগ হচ্ছে নেক্সট ক্লাসে। আজকে আমরা আরেকটা টাইপের অঙ্ক করব, তারপর তোমাদের ছেড়ে দিব আর কি। ওকে, 1 মিনিট রেস্ট নাও, পানি টানি খাও। যা শিখলাম এই অসমতা রিলেটেড, এগুলো আমরা হচ্ছে নেক্সট ক্লাসের অঙ্কগুলোতে খাটাবো। আজকের ক্লাসের অঙ্কগুলোতে খাটাবো না, কারণ তোমরা এগুলো বাসায় একটু চিন্তা করবা, তারপরে হচ্ছে খাটাবো আর কি। আপাতত হচ্ছে আমরা নতুন একটা টাইপের অঙ্ক করব, যেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম, অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তোমাদের স্কুলের এক্সাম বলো, এসএসসি এক্সাম বলো, একটা অঙ্কই করাবো, একটা দিয়ে সবগুলো অঙ্ক পারবা, একটা অঙ্ক দিয়েই সবগুলোই পারবা। আর না পারলে তো আমি আছি, আমাকে দিবা, ইনবক্সে দিবা, আমি সলভ করে দিব তোমাদের। ওকে, তো একটা অঙ্ক করব, এই একটা অঙ্ক করেই তোমাদের ছেড়ে দিব, ঠিক আছে? এই অঙ্কটা হচ্ছে এরকম, মনে করো আছে 7 প্লাস 777 প্লাস 777 প্লাস তারপরে আবার 4টা 7 হবে,
তারপরে যদি লেখো আরো 5টা 7 হবে, এভাবে চলতেই থাকবে চলতেই থাকবে। 5টা 7, তারপরে 6টা 7, তারপরে 7টা 7, এইভাবে চলতেই থাকবে। তো এবার যদি চলতে থাকে এগুলোর কি যোগফল নির্ণয় করা সম্ভব? আসলে সম্ভব। কিভাবে সম্ভব সেটাই দেখবো এখন। তো বললাম ধারাটির প্রথম n পদের সমষ্টি বের করো। ধারাটির প্রথম n পদের সমষ্টি বের করো। আচ্ছা, n পদের সমষ্টি মানে কি? n পদের সমষ্টি মানে হচ্ছে এটা 100টা পদের হইতে পারে, 200টা পদের হইতে পারে, 50টা পদের হইতে পারে, যে কোনো পদের সমষ্টি যাতে আমি বের করতে পারি। n পদের সমষ্টি মানে হচ্ছে যে কোনো পদের n এর মান বসিয়ে যে কোনো পদের সমষ্টি যেন আমরা বের করতে পারি। আচ্ছা, n মানে কি বোঝায়? এখানে কয়টা n আছে বলো তো? 1 2 3 4। এখানে হচ্ছে n এর মান হচ্ছে 4। এখানে n এর মান হচ্ছে 4। মানে আমি যদি বলতো যে 4টা পদের যোগফল নির্ণয় করো, তাহলে তো ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারতাম। 7777 প্লাস 777 প্লাস 77 প্লাস 7, তাহলেই হয়ে যেত, তাই না? মানে 4টা পদের যোগফল ইজিলি বের করতে পারতাম। বাট আমাদের বলছে n পদের যোগফল নির্ণয় করো। n পদের যোগফল বলতে বোঝাচ্ছে যে যে কোনো সংখ্যা হইতে পারে n এর মান, 2 হইতে পারে, 4 হইতে পারে, 10 হইতে পারে, 100 হইতে পারে, 500 হইতে পারে। তো এটা আমরা করলেই বুঝতে পারবো। এটা করার সিস্টেমটা মনে রাখতে হবে। প্রথম যে কাজটা আমাদের করা লাগবে সেটা হচ্ছে এখান থেকে 7 কমন নিব। যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এখান থেকে কমন নিব। কমন নিলে কি থাকবে? এখানে 7 থেকে 7 চলে গেলে 1। 77 থেকে 7 কমন নিলে কি আসবে জানো? 7 দুইটা চলে গেলে 1 1 থাকবে। প্লাস 777 থেকে যদি 7 চলে যায় তাহলে কয়টা? এখানে 3টা 1 1 থাকবে। 3টা 1 1 থাকবে। প্লাস 4টা 7 থেকে যদি 7 কমন নিই তাহলে কয়টা 1 থাকবে? 4টা 1 থাকবে। প্লাস ডট 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 এইভাবে। পরে 5টা 1 হবে, পরে 6টা 1 হবে, এইভাবে চলতে থাকবে। ওকে, নেক্সট স্টেপটা কি? নেক্সট স্টেপটা হচ্ছে এটাকে 9 দ্বারা গুণ করব। ভিতরে 9 দ্বারা কেন গুণ করব? ভিতরে আমি একটা ধারা বানাতে চাচ্ছি। ভিতরে আমি একটা গুণোত্তর ধারা বানাতে চাচ্ছি। এবং গুণোত্তর ধারা যদি বানাইতে পারি তাহলে গুণোত্তর ধারার সমষ্টি আমরা বের করা শিখছি। গুণোত্তর ধারা সমষ্টি কিভাবে বের করে সেটা আমরা শিখেছি। তো চাইলে ওখান থেকে আমরা গুণোত্তর ধারার সমষ্টি বের করতে পারবো। এর জন্য ভিতরে একটা গুণোত্তর ধারা বানাবো। কিভাবে বানাবো দেখি। তো 7 1 প্লাস 1 1 প্লাস 1 প্লাস 4টা 1। ওকে, এখন কি করবা জানো? এখন হচ্ছে ভিতরে 9 দ্বারা গুণ করবা। ভিতরে যদি 9 দ্বারা গুণ করো তাহলে 9 অক্ষে 9 প্লাস 9 11 99 প্লাস 111 সাথে 9 গুণ দিলে 3টা 9 প্লাস 4টা 1 সাথে 9 গুণ দিলে 4টা 9 প্লাস ডট 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 ডট। ভিতরে যেহেতু 9 দ্বারা গুণ করছি তাহলে আমার এখানে কি করতে হবে? 9 দ্বারা ভাগ করে দিতে হবে, না হলে তো সমতা হবে না। ভিতরে 9 দ্বারা গুণ করেছি, তাহলে বাহিরে আমাকে 9 দ্বারা ভাগ করে দিতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে 7 মনে করো 7 আছে এবং ভিতরে আছে হচ্ছে 2 প্লাস 1। ওকে, তো এখন আমি মনে করো ভিতরে 9 দ্বারা গুণ করতে চাই। 7 ভিতরে 9 দ্বারা গুণ করলে কি হবে? 9 ইন্টু 2 প্লাস 9 ইন্টু 1। তাহলে ভিতরে যদি 9 দ্বারা গুণ করি বাহিরে আমাকে 9 দ্বারা ভাগ করে দিতে হবে। বাহিরে 9 দ্বারা ভাগ করলে সুবিধা কি? আগেরটাই থাকবে। কিভাবে আগেরটাই থাকবে? দেখো 7 ডিভাইড বাই 9, ভিতর থেকে যদি 9 কমন নাও কি হবে? ভিতর থেকে 9 কমন নিলে আসবে 2 প্লাস 1। 9 আর 9 কাটা, দেখো আগেরটাই আসতেছে 2 প্লাস 1। এর জন্য ভিতরে যদি 9 দ্বারা গুণ করি বাহিরে 9 দ্বারা ভাগ করতে হবে, নাহলে কিন্তু আগেরটা আসবে না, মিলবে না আগেরটার সাথে। ওকে, নেক্সট স্টেপটা কি? নেক্সট স্টেপটা হচ্ছে সেম, প্রত্যেকটা অঙ্কের জন্য সেম। ওকে, 9 কে কিভাবে লেখা যায়? 10 মাইনাস 1 লেখা যায়। প্লাস 99 কে কিভাবে লেখা যায়? ব্র্যাকেট দিবা এখানে। 99 কে লেখা যায় 100 মাইনাস 1। 100 থেকে 1 বাদ দিলে 99। ওকে, প্লাস 999 কে কিভাবে লেখা যায়? 1000 মাইনাস 999, সরি 1000 মাইনাস 1, তাহলে 999 হবে। প্লাস এই যে 9999 কে কিভাবে লেখা যায়? 10,000 বিয়োগ 1, তাহলেই তো 9999। এভাবে চলবে না? প্লাস ডট 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 এভাবে চলবে। তো এখানে থার্ড ব্র্যাকেট ব্যবহার করার চেষ্টা করবা। থার্ড ব্র্যাকেট। ওকে, 7 ডিভাইডেড বাই 9। এখান থেকে আমি হচ্ছে একটা জিনিস কমন নেওয়া যায়। এখান থেকে কি কমন নেওয়া যায়? দেখো এখান থেকে আমি 10 100 1000 10,000 কে আমি একসাথে লিখতে চাই। 10
আমি কি লিখলাম এখান থেকে, মনে করো 10 টাকা লিখলাম, পরে 100 টাকা লিখলাম, পরে আবার 1000 টাকা লিখলাম, পরে আবার কি করছি, 10 টাকা লিখছি, 100 টাকা লিখেছি, 1000 টাকা লিখেছি, পরে 10,000 টাকা লিখবো, এই যে 10,000। বাদ দিলাম কি, এখান থেকে একটা -1 বাদ দিছি, এখান থেকে -1 বাদ দিছি, এখান থেকে -1 বাদ দিছি, এখান থেকে -1 বাদ দিছি, সেগুলো লিখতে হবে না? কয়টা -1 বাদ দিছি? 4টা -1 না? ব্যাপারটা হচ্ছে খেয়াল করো যে সবগুলোই তো অসীম। এই যে 10 -1, 100 -1, 1000 -1, 10,000 -1, এগুলো কি চলতেই থাকবে না এভাবে? তারপর আসবে 1,00,000 -1, 10,00,000 -1, এভাবেই তো চলতে থাকবে, তাই না? তো এভাবে যদি চলতে থাকে তাহলে এই যেটা, এটা কি থাকবে, চলতে থাকবে। কিন্তু আমি -1 তো লিখি নাই, -1 তো প্রত্যেক জায়গা থেকে আসবে, এখান থেকে একটা -1 আসবে, এখান থেকে -1, এখান থেকে -1, এভাবে -1 আসবে না, -1, -1, -1, -1, এটাও তো চলতে থাকবে। দুইটাই না চলতে থাকবে, কারণ দুইটাই তো আসতেছে বারবার। 10 -1, 100 -1, 1000 -1, 10, 100, 1000, 10,000 লিখে ফেলছি, তাহলে -1 গুলো লিখতে হবে না, লিখে ফেললাম। এখন এখানে থার্ড ব্র্যাকেট দিবা। ওকে, 7/9, 7/9, এখানে 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস 10,000 প্লাস ডট 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 ডট, এখানে প্লাস চিহ্ন হবে, প্লাস ডট ডট ডট। এই যে -1 তো অনেকগুলো আছে, তাই না? তো -1 থেকে আমি মনে করো মাইনাসটা কমন নিলাম, -1 থেকে আমি মাইনাসটা কমন নিলাম, এখানে আমি ব্র্যাকেট ইউজ করতেছি। -1 থেকে আমি মাইনাসটা কমন নিছি, মাইনাসটা যদি কমন নিই, -1 কি হয়ে যাবে, +1 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে +1 হয়ে যাবে, সবগুলা +1 হয়ে যাবে, আবার +1 হয়ে যাবে, এভাবে চলতেই থাকবে, +1 +1 +1 +1। কেন? প্রত্যেকটা মাইনাস আমি এখানে কমন নিয়ে নিছি, প্রত্যেকটা মাইনাস আমি এখানে কমন নিয়ে নিছি। ওকে, এরকম আসলো। তো এতটুকু আসার পরে আমাদের নেক্সট কাজ, নেক্সট কাজ। ওকে, ওকে, এখন আমরা নেক্সট কাজটা করব, উপরে উপরে করব, এখানে অন্য কালার দিয়ে করতেছি যাতে কনফিউজড না হও, উপরে করতেছি। তো কি আছে, 7/9, 7/9, থার্ড ব্র্যাকেট দিবা, 10 প্লাস 100 প্লাস, এখানে 1000 হবে, ভুলে 100 দিয়ে রাখছি, প্লাস 1000 প্লাস 10,000, 10,000 প্লাস ডট ডট ডট, এটাও চলতে থাকবে। এখানে মাইনাস দিয়ে এই যে 1 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 1, এটা কত সংখ্যক আছে এখানে? 1 1 1, যে এটা কত সংখ্যক আছে? অনেক আছে না? তো আমি কত পর্যন্ত বের করব, n পদ পর্যন্ত বের করব। তাহলে এই যে 1 1 1 1 মিলে কি হবে, n হয়ে যাবে না? মানে যতগুলা পদ আছে সেটাই তো n। মনে করো এখানে 100টা পদ আছে, তাহলে n এর মান কত, 100। যদি 100টা পদ থাকে, যে 100টা 10, 100, 1000, এইভাবে 100টা জিনিস থাকে, তাহলে 1 1ও তো 100টাই আসবে, 1 1ও তো 100টাই আসবে আসবে। এই জিনিসটা কিন্তু বোঝা এখানে মুশকিল একটু, প্রথম দিকে একটু বুঝতে আসলেই মুশকিল লাগবে এখানে। মানে এই যে 10, 1000, 10, 100, 1000, 10,000, এইভাবে তো চলতে আছে, তাই না? মনে করো যে এটা 100টা আছে। হ্যাঁ, বলো। আচ্ছা, সময় শেষ হয়ে গেলে কি আসবা 5 মিনিটের জন্য?